গুলশান বনানী সহ ঢাকায় 7টি বাড়ি, চট্টগ্রামে একটি পোশাক কারখানা আর কক্সবাজারে আছে একটি বিলাসবহুল আবাসিক হোটেল। এসবেরই এক এবং একমাত্র উত্তরাধিকারী সুন্দরী ডিভোর্সি পাত্রীর জন্য পাত্র প্রয়োজন। বিশেষ দ্রষ্টব্য, পাত্রকে প্রতিষ্ঠিত করা হবে। এ ধরনের বিজ্ঞাপন দেখে যারা লোভের গুঁফে তেল দেন, আজকের পর্বটি বিশেষ করে তাদের জন্য। আশা করি 1 ঘন্টা বাদে গাছের কাঁঠাল গাছেই থাকবে আর বন্ধ হবে গোঁফে তেল দেয়া। জীবন জীবিকার হ্যাঁচকা টানে এই মানুষগুলোর বেশিরভাগই গ্রামের শিকড় ছেড়ে শহরে হয়েছে। চোখে মুখে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন নিয়ে ঘুরছে এগলি ওগুলি। কিন্তু এই শহরে টাকা ওড়ে এ কথা যেমন ঠিক, আবার চাকরি যে সোনার হরিণ তাও ভুল নয়। সেখানে চট জলদি বড়লোক হবার স্বপ্ন দুঃস্বপ্ন বই কি আর কিছুই নয়। যেহেতু প্রতিদিনই দেশে কর্মহীন শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিশেষ ধরনের খবরের কাগজের কাটতি। সেই কাগজগুলোতে মুখ গুঁজে চাকরি খুঁজছে বেকাররা। কিন্তু খবরের কাগজে শুধু চাকরির বিজ্ঞাপনই থাকে না, আরও থাকে বাড়ি ভাড়া, ছাত্র পড়ানো এবং পাত্র চাই বিজ্ঞাপন। এরকম একটি খবরের কাগজে অনুসন্ধানী চোখ বুলাতে বুলাতে একটি বিজ্ঞাপনে চোখ আটকায়, যার শিরোনাম পাত্র চাই। সেখানে দেয়া ফোন নাম্বারে কল করা, তারপর কথা হলো বিজ্ঞাপনদাতার সঙ্গে। কানাডার সিটিজেন তো মেয়ে এগুলো টাকা পয়সা আমাদের দেন, খরচ করেন, কাজ হবে। আচ্ছা, মেয়ে কিরকম হবে ভাই? দেখতে সুন্দরই হবে তো? হ্যাঁ হ্যাঁ 100%। না, আমি তো টাকা তো ভাই 2000 তো একটু বেশি হয়ে যায় ফার্স্টেই। কত টাকা আছে কি বুঝেন তো ভাই, বেকার মানুষ। 500 কত টাকা আছে? 500 ভাই এরকম নিয়ে আসলে হবে না? 500 এখন 700 টাকা পাঠাতে পারবেন আমার কাছে? জি স্যার। ভাই কালকে আমি যান, কালকে সত্যি টাকা দেব স্যার। ফকিন্নির বাচ্চারা এসব পারে নাকি? দেখ, গাল ভরা গালাগালি খেয়ে টিম আন্ডার কভার একের পর এক নাম্বারে ফোন করতেই থাকে। অনেক নম্বর বন্ধ, কেউ ফোন ধরছে না, আবার কেউ ধরে কথা বলে না। এরকম বেশ কিছুক্ষণ মিস ফায়ারের পর গুলি লক্ষ্য ভেদ করতে সক্ষম হয়, অর্থাৎ জায়গা মতো ফোন পৌঁছায়। আমার বয়স 28 বছর হয়েছে। লেখাপড়া হচ্ছে কি আমার ইন্টার পাস। 4টা-5টার দিকে কোথায় আসবো? ফকিরাপুল কোন জায়গায়? ফকিরাপুল আমার ডিউটি। দেখা করতে হলে যেতে হবে ফকিরাপুল। প্রয়োজনীয় কাগজপত্র আর প্রাথমিক ফি বাবদ লাগবে 1700 টাকা। ও, অফিসিয়াল ফি কত? 1700 টাকা। আচ্ছা, আমি মেয়েকে দেখতে পারবো আজকে? হ্যাঁ পারবেন। যাক আলহামদুলিল্লাহ। মেয়ে কিন্তু ভাই সুন্দর হইতে হবে, কারণ বুঝেন না, ফ্যামিলি, নিজের একা বিয়ে করতে চাচ্ছি। ফোনালাপ শেষে ফকিরাপুলের উদ্দেশ্যে টিম আন্ডারকভার। কাছাকাছি পৌঁছে ফোন দেয়া হলে থাকতে বলা হয় ফকিরাপুল কাঁচা বাজার গলিতে। অনুসন্ধানী সাংবাদিকতার প্রথম শর্ত হল মাছির মতো চারদিকে চোখ থাকতে হয়। শর্ত মতো টিম আন্ডারকভারের সেই চোখ আছে। তাতেই ধরা পড়ে আমাদের ফলো করা হচ্ছে। যিনি করছেন তার পরনে জিন্স প্যান্ট আর ফুল হাতা গেঞ্জি। বুঝেও না বোঝার ভান করে আবারও সেই মাধ্যমকে ফোন দেওয়া। তার কথা মতো একটু সামনে গিয়ে একটি চায়ের দোকানে দেখা হয় কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে। আলাপে জানা যায় তার নাম জসিম। তার কিন্তু বিয়ে হয়েছিল, বুঝছেন? কোনো সমস্যা, বাচ্চা কাচ্চা নাই, মেয়ে কিন্তু খুব ভালো, ঘটনা নাম্বার সব কিছু ভালো আছে। আপনার আর্থিক অবস্থা সবই ভালো আছে, বুঝছেন? ওইদিকে আপনি ওনাদের সংসারী থাইকে ওনাদের ব্যবসা দেখাশোনা করতেন, ভালো একটা আপনি যেতে পারবেন। কথা কম টাকা বেশি, এটাই এই জগতের নিয়ম। তাই কথা একটু এগুতেই জসিম সাহেব টাকা চায় 1700। বাহানা মেয়ে দেখা বাবদ দিতে হবে। যদি এরিয়া ম্যানেজার ফোন দেয় আমাকে, ওরে কাছে মেরে দিতে চাই সন্ধ্যা। আমাকে বেশি আছে, নিয়ম আছে। নিয়ম তো আমি তো বুঝি, ধরেন ওই যদি ফোন দেয় আর যদি করতে পারি তাহলে তো টাকা আছে, দিয়ে দেবো, সমস্যা নেই। 700 ফিট আছে, দিই মতো একই বাকিটা সন্ধ্যা পর দিয়ে দেবো। ওইটা মনে হয় কোনো বিষয় না। 1000 টাকায় আপাতত জসিম সাহেবের মুখ বন্ধ হয়। এর পরের পর্ব পাত্রী দেখা। এবার টুইন টাওয়ারে গিয়ে সোজা ফুড কোর্টে। সেখানে গিয়ে দেখা যায় একজন পর্দানসীন মহিলা। সালাম বিনিময় শেষে কথা শুরু হয় তার সাথে।
টাকা দিয়ে থাকি। হ্যাঁ, নাখালপাড়া। দেশের বাড়ি ফরিদপুর, যাওয়া খুব কম, ঢাকা দিয়ে। এখন আপনার বলবো না কি বলবো, তুমি বলবো আর আজকের একটা যাই তারপর বলবো। এই স্বর্ণের কথা যেন কি বলছিলেন? বলো কতটুকু লাগবে? কতটুকু লাগবে সেটা না, মানে ওখান থেকে কি চেন কিনবেন জুয়েলার্সের থেকে? চেনের থেকে ঝুমকা দিলে ভালো হয় না? ঝুমকা, ঝুমকা পছন্দ করো? ঝুমকা আমার খুব পছন্দ, লিপস্টিক খয়েরি পছন্দ, হালকা গোলাপি। ফোন নাম্বার তো নিশ্চয়, অবশ্যই ফোন দিবা। আর কালকে কেনাকাটা হলে আমি ওই শাড়ি যেগুলো কেনা লাগে ওগুলো টাকা তুমি পাঠাই দিও, ওইটা আমি কিনে নিব, আর গহনাটা তুমি কিনে দিও। কিছুক্ষণ পরই কথা বিজ্ঞাপন প্রসঙ্গে গড়ায়। জানতে চাওয়া হয় তার সম্পদের সত্যতার সম্পর্কে। ছোট থেকে থাকে? হ্যাঁ, স্থানীয় মালিকানি, নিজস্ব বাড়ি, সাততলা। আপনাদের? হ্যাঁ, কি আছে ঢাকাতে, বাড়ি আছে, গাড়ি আছে। টুকটাক কথাবার্তা আর বেশি বেশি খাওয়া দাওয়া চলতে থাকে। এক ফাঁকে বিয়েতে মেয়ের মত আছে কি না জানতে চাওয়া। মতের বিষয়ে পরে মন্তব্য করার কথা জানিয়ে আসে টাকা পয়সা প্রসঙ্গ। যে আমার বউ হবে তার জিনিসপত্র যা কিছু আমি আমার পছন্দ মতন কিনবো। কিছু কেনাকাটা আমার হাতে ছেড়ে দাও, শুধু তুমি বাজেটটা যতটুকু হয় এতটুকু আমাকে দিয়ে দাও, প্রয়োজনে টাকা ভরে আমি আমারটা কিনে নেব, আর তোমারটা তুমি খালি গহনাটা তোমার পছন্দ মতো তুমি কিনবে। ওই কাবিনের শ্বশুর বাড়ির টাকা শালাশালি তো আছে, হ্যাঁ। উনি টাকা পয়সা নিলে আমি তোমার বিয়ার সময় দিয়ে দিলাম। এখন তুমি হিসাব করো যে টোটালে কতটুকু দিতে পারবা। যদি কাবিন করি কয় লাখ টাকার করবা? 5 লাখ টাকা। 5 লাখ টাকা করে হইলেও কম করে হইলেও কাজিরে 10,000 টাকা দিতে হবে। আর ধরে নাও এবারে যে 15,000 টাকা দিলাম, খুশি না? হ্যাঁ, তাই না? আবার উসুল আছে। উসুল তো অবশ্যই, ওই যে কেনাকাটাটাই তো উসুল দিয়ে দিবে। উসুল তোমার হাতে কত দিতে হইব? 5 লাখ টাকায়। তোমার ইচ্ছা, তুমি যা দাও, যা দিবে আমি তাই মাইনে নেব। 50,000, 5 লাখে 50,000 টাকা দিলে না। হ্যাঁ, কথাবার্তা আর খাওয়া দাওয়া শেষে মিডলম্যান জসিম মেয়েকে কিছু টাকা দিতে বলে, কিন্তু টাকা তো আর গাছে ধরে না। তাই ভুজুং ভাজুং বুঝিয়ে পাত্রীকে নিয়ে বাইরে বের হওয়া। তারপর তার কাছে বিয়ের সময় জানতে চাওয়া। উত্তর ফোনে জানানো হবে বলে পাত্রীর প্রস্থান। কালকে কোন সময় আসুন সেটা আগে। রাতে আমি কথা বলি আমার সাথে। পাত্রী যাবার পর শুরু হয় জসিমের শ্যালক টাইপের আবদার। এটা গেঞ্জি তার জন্য, আমার জন্য। কি সাইজ আপনার? আমার হলো আপনার কাছে সাইজ নেব, আমার কাছে সাইজ ফুলতা না, ওই যে এম সাইজ দিলে হবে। হ্যাঁ, মিডিয়াম ফুলতা। প্যান্ট? আর প্যান্ট দুটো হলো 33-34। হ্যাঁ, ঠিক 33-34 সাইজ। আর কিছু? আর পয়সাটা কিছু দেবেন না, ভালো লাগবে। 10,000 কাজীর কোট, 5,000 কাজীর ফি। আচ্ছা, আপনার দিলাম 10, 25। উসুল দিতে হবে কত? উসল 5 লাখ কামিয়ে নিলে তোর 1 লাখ বা 50,000। 50,000। তাহলে 50 আর 25 কত? 75। 75,000 টাকা কালকে আমি সোজাসুজি কাজীর অফিসে এসে দিয়ে দিই। আর আগেই কেবল বিয়ের গোলাপ গাছ লাগানো হয়েছে, সেই গাছে ফুল ফুটতে এখনো ঢের বাকি। এই ফাঁকে আমরা দেখাবো নামী কোম্পানির নাম ভাঙিয়ে কিভাবে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করা হচ্ছে সাধারণ মানুষদের সঙ্গে। এই বিজ্ঞাপনটিতে একটু মনোযোগী চোখ রাখুন। GP3G নেটওয়ার্কে চাকুরি, ভালো বেতন, সুযোগ সুবিধাও কম নয়। যে কোনো বেকার তরুণ তরুণী বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হবেন। টিম আন্ডারকভারের পাবলিক নাম্বারে আসা একটি ফোনের সূত্র ধরে গন্তব্য নবাবগঞ্জ। পত্রিকায় GP3G নেটওয়ার্কের চটকদার বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়েছিলেন এই তরুণী। যদিও সামাজিক মর্যাদার কথা ভেবে তাকে আমরা অস্পষ্ট রেখেছি, কিন্তু তিনি কিভাবে প্রতারিত হয়েছেন সে ঘটনা তার মুখে আমরা আগে শুনব। বলে আপনি যদি ইন্টারভিউতে পাশ করেন, চাকরি যদি হয়, আপনি কিন্তু কিছু টাকা পয়সা নিয়ে আসেন, 4-5 হাজার টাকা নিয়ে আসেন, লাগতে পারে। যে ঠিকানা দিছিল সে ঠিকানা অনুযায়ী আমি ওই নতুন বাজার যেয়ে দাঁড়ানোর পরে আমাকে বললো জামি মসজিদের ওইখানে। তো আমি গেছি, যাওয়ার পর একটা লোক আমাকে আগায় নিয়ে আসলো। আসার পরে আমি অফিসে গেলাম, আমাকে বললো যে হ্যাঁ টাকা দেন। একটা ফর্ম দিল, পূরণ করলাম। পূরণ করার পরে বললো যে পুলিশ ভেরিফিকেশনের জন্য 500 টাকা আর এমনি 3,500 টাকা আপনাকে দিতে হবে। বেতন হয়েছে 24,900 টাকা।
আরও ফ্যাসিলিটি পাবেন, ল্যাপটপ পাবেন, মোবাইল পাবেন, এরকম টিএ ডিএ এরকম পাবেন। পাওয়ার পর আপনি জয়েন করতে পারবেন। 72 ঘন্টা পর আপনাকে জানানো হবে ইমেলে। পরে 72 ঘন্টা পরে আমি ফোন করলাম। ফোন করার পরে বলতেছে যে 72 ঘন্টা পরে না, আপনি 15 তারিখে পরে জানান। 15 তারিখ পরে আপনাকে জানানো হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। তো আমি 15 তারিখে ওরাই আমাকে ফোন করলো, বললো আপনার চাকরি হয়ে গেছে, আপনাকে কালকে দুপুর 2টায় আমার বস ফোন করবে, ফোন করে আর কি আপনাকে কাগজপত্র দেওয়া হবে। পরে বিকালে ফোন করে বলতেছে যে আরও 7,000 টাকা দিতে হবে। তো বসের সাথে কথা বলে বললো যে না, 5,000 টাকা দিতেই হবে আপনাকে। দাম বলছি আমি 5,000 টাকাও দেবো না। বলে আবার বসের সাথে কথা বলে আর 3,000 টাকা অন্তত দেন। আমি বলছি না, 3,000ও দিতে পারবো না। পরে বললো যে ঠিক আছে, আপনি বিকাশ নাম্বার দিন, আপনি টাকা আপনি ফেরত নিন। তো আমি বিকাশ নাম্বার দিলাম, টাকা ফেরত দেওয়ার কথা তো দিল না। পরের দিন আমি ফোন করছি, ভাই আমার টাকাটা ফেরত দিবেন না। সে আমাকে উল্টা গালি গালাস, আমাকে মানে রেপ করবে, ওখান থেকে রেপ করে রাইখা দেয় নাই, উল্টা পাল্টা কথা বললো। বলার পরে বলতেছে যে টাকা নিতে আসবি আয় অফিসে। শুধু টাকা নিয়েই তারা ক্ষান্ত হয়নি। পরবর্তীকালে যখন টাকা ফেরত চাওয়া হয় তখন শুনতে হয় ধর্ষণ সহ নানা লাঞ্ছনার হুমকি। কি ব্যাপার, আপনি আমার টাকা ফেরত দিবেন না? অফিসে আসেন, সমস্যা কি? আমি অফিসে যাবো কেন? আপনি আমার টাকা নিয়েছেন, চেক দিয়ে দিয়েছেন, বলছেন আপনি এবার আসলে 2 ঠ্যাং আলোক করে আপনার ধরে চাকরির দরকার নাই। আপনি প্রতিদিন রাত্রে নাইট করবেন আমার সাথে, প্রতি নাইটে 5,000 টাকা করে দিব। তোর মুখে কিরা পড়বো? তুমি কাজ করবা? তোর মুখে কিরা পড়বো? পত্রিকায় চটকদার বিজ্ঞাপন দেখে যারা লোভী গোফে তেল মাখেন তারা কি তাদের ভুল বুঝতে পেরেছেন? আশা করি পেরেছেন। আর যারা এখনো পারেননি তাদের জন্য বাকি তথ্য প্রমাণ নিয়ে ফিরব বিরতির ক্ষণিক বিরহ শেষে। ক্ষণিক বিরহ শেষে আবারও মালা গাঁথব অনুসন্ধানী গল্পের। আমরাও চাকরি করতে চাই সে জিপি 3G নেটওয়ার্কে। দেখি লোক ঠকানো আর নারী লাঞ্ছনাকারীরা এখনো সরব কিনা। বিজ্ঞাপনে দেয়া 0177667810 এই নম্বরে ফোন দিয়ে প্রাথমিক যোগাযোগ শুরু। হ্যালো, আসসালামু আলাইকুম। এই চাকরির খবর, এই যে জিপি টাওয়ারে নিয়োগ। আমি সদরঘাট থেকে বলতেছি, কালীগঞ্জ। ভাই আমি তো পরশুদিন চলে যাব, তো কালকে যদি আপনাদের চাকরির মেয়াদ থাকে তো আমি আপনাদের সাথে আমার চাকরির ব্যাপারে কথা বলতাম। সেটা কালকে যদি খালি থাকে জানা হবে। কিছুদিন পর অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আবারও ফোন। তখন তারা একটি ইমেল করতে বলে। মেইলের পর আবারও ফোন। তখন অপর প্রান্ত জানায় চাকুরি পেতে হলে 3,000 টাকা ফি আর পুলিশ ভেরিফিকেশনের জন্য আরো 500 টাকা দিতে হবে। জি স্যার। বলছি অডিট অফিসার করবা? জি স্যার। বলছি ডিউটি 9টা থেকে 5টা করতে পারবা? 9টা থেকে 5টা, হ্যাঁ স্যার পারবো। অ্যাকাউন্ট নাম্বারটা লেখেন, একটা নাম্বার লেখেন। একটা নাম্বার 017848 017848 77 77 94 945। ওটা বিকাশ পার্সোনাল। আপনার ইউনিফর্মের জন্য 3,000, পুলিশ ভেরিফিকেশনের জন্য 500। ঠিক আছে? 3,000 টাকা হচ্ছে যে আমার ফর্ম। আগে টাকা দিতে হবে স্যার? জি স্যার আমার ইন্টারভিউ হবে না স্যার? তাহলে ইন্টারভিউ হবে না, 72 ঘন্টার মধ্যে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন রিপোর্ট আসার পরে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, তারপর জয়েনিং। ওটা 5 তারিখে। ও 5 তারিখে আমারই হবে। এর কয়েকদিন পরে মার্চ মাসের 3 তারিখ আবারও ফোন করা হয়। তখন দেখা যায় নাম্বারটি বন্ধ। তখন উপায়ন্ত না দেখে প্রতারিত সে নারীর কাছ থেকে ঠিকানা নিয়ে অফিসের খোঁজ। খুঁজতে খুঁজতে অফিসের দেখা মেলে, কিন্তু সেখানে আর নেই সেই প্রতিষ্ঠান। জিপি 3G অফিস কিভাবে বদলে গেল জানতে বাড়ির সিকিউরিটি গার্ডের সাথে কথা বলা। জানা যায় দিন কতক আগেই তারা উঠে গেছে, কিন্তু যাবার আগে প্রতারিত সে নারীর মতো আরো 1,000 খানেক লোকের স্বপ্ন চুরি করে নিয়ে গেছে তারা। সবসময় খোলা রাখে না, বুঝছেন? কোনো সময় খোলা থাকে, কোনো সময় বন্ধ থাকে, এটা কোনো সিকিউরিটি নেই। মেঘে মেঘে অনেক বেলা হলো, সময়ও গেল। এই ফাঁকে গোলাপ গাছে ফুল ফুটেছে। চলুন সে বিয়ের গোলাপ ফুল দিয়ে মালা গাঁথাগাঁথি শুরু করি। প্রথম সাক্ষাতের পর পাত্রপাত্রীর ভাব খুব জমেছে। রাত বিরাতে মধুমাখা আলাপনে ওয়েটিং থাকে দুজনেরই ফোন নম্বর। আচ্ছা, তোমার আমার কি সত্যি পছন্দ হয়েছে? কেন, আমি কি মিথ্যা কথা বলে আসছি? যাক, আলহামদুলিল্লাহ। কতটা ভালোবাসবা বলো তো?
এখন তো বলে বোঝাতে পারবো না, প্র্যাকটিক্যালে দেখাইলে না বুঝাইতে পারতাম। সেটাই। তোমার আব্বার যে লবণের ফ্যাক্টরি, ওইটা কত বড়? অনেক বড়। তোমাদের এই যে 7 তলা যে বাড়িটা আছে, ওইটা কার নামে? আমার। ও, তা তো আমার বউ সব। আচ্ছা, ওই যে তোমাদের যে হোটেল আছে, হোটেলে আমরা হানিমুন করতে পারবো না? এদিকে দালাল জসিমও বেশ রসিক সেজে খোঁটা দেয়। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি ভাই ভুলে গেলেন? না ভাই, আমি এই যে অফিসে এই যে এখন এই যে কি করতেছি। আমাকে ম্যাডামের ভাই আবার ভুলে গেলেন নাকি আবার? আরে না, কালকে তো আপার সাথে অনেক, আপনাদের আপার সাথে অনেক কথা হলো। কটার দিকে আসতেছেন আপনি? আমি তো মনে করেন চাচ্ছি যে 2টার মধ্যে চলে আসতে। সব বুঝে রাখবেন, মনে করেন আমি যাব তাড়াতাড়ি যেন বিয়ে করে, আমরা বিয়ে করার পরে সাথে সাথে হানিমুনের উদ্দেশ্যে দূরে কোথাও যাইতে পারি, বুঝেন নাই? হানিমুনে ছুটি পাইবে না এখন? আরে এই এত বড় লোকের মেয়ের বিয়ে করলে আবার চাকরি বাকরি করতে হয় নাকি? শুধু ফোনে প্রেমের আলাপই করে না পাত্রী, আসে খরচ খরচার বিষয়, কারণ টাকাই তাদের মূল লক্ষ্য। টাকা কি তোমাকে আগে দিয়ে দিমু নাকি বিয়ের পরে, কবুল করার পরে দিব? না এখনই, আগে। হ্যাঁ, তোমরা কোটিপতি, তোমার বোন থাকে কানাডা, তোমাদের কি আর টাকার অভাব? দেখো সব মিলা কত আছে সেটা বলো। আমার টোটাল ব্যাংকে আছে ৭৮,০০০ টাকা। তাহলে ব্যাংকে তুমি 1,000 টাকা রাখা, বাকি টাকা উঠাইও। ব্যাংকে ১,০০০ টাকা রাখবো? বাকি টাকাটা তুমি উঠাইও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি বাকি টাকাটা উঠে আমি সুন্দর মতো করে চলে আসবো। তবে আমারে তুমি ছাইরা দিবা না তো? আর এগুলো কি কথা বলেন পাগলের মতো? কথাবার্তার পর আসে সেই কাঙ্ক্ষিত দিন, মানে বিয়ের দিন। এখন কি রওনা দিচ্ছেন? হ্যাঁ, এই যে জিনিসপত্র সব গুছাইতেছি। তোমার কি অবস্থা? আমার অবস্থা খুব ভালো। কাজী এগুলি সবকিছু ঠিক হয়েছে নাকি? ওগুলো সব কিছু এসে করবো ভাই। খাইবে নাকি এগুলো? কি ধরনের কথা? আমি আসতেছি না, আমি বললাম না আমি রেডি হইতেছি, সাজতেছি। ও, সাজতাছো, বিউটি পার্লারে গেছো? হ্যাঁ, বিউটি পার্লারে গেছি। ও, হ্যালো, আসসালামু আলাইকুম জসিম ভাই। কি, কোথায় বিয়েটা হবে, কই? আর ভাই আছে কাজীর অফিসে। আপনার জন্য 2টা গেঞ্জি আর 2টা প্যান্ট কিনছি। আর ওই যে আপনি যে 10,000 টাকা চাইলেন না, হ্যাঁ, ওইটা আমি সাইড করে আপনাকে আস্তে করে দিয়ে দিব। যাদের বিরুদ্ধে লড়াইয়ে নামছে টিম আন্ডারকভার, তারা খুবই সংঘবদ্ধ, তাই আমরাও শক্ত দলই সাজাই। কথা মতো ফকিরাপুলে ছদ্মবেশী টিম আন্ডারকভার দেখা দালালের সাথে। এরপর রিকশা যোগে পাত্রীর সাথে দেখা করতে কর্ণফুলী মার্কেটের দিকে। পথের মধ্যেই টাকার কথা জানতে চায় দালাল। আগেই বলেছি তাদের মূল লক্ষ্য কিন্তু টাকা। এই অনুযায়ী আর কি কাবিনের কাগজ এটা এর অনুযায়ী আমারও যেটা দিবেন ম্যাডামের সামনে দিবেন ভালো হবে। জ্যাম এড়াতে বেশ আগেই রিকশা থেকে নেমে হাঁটা শুরু। হাঁটছি আর মুরগি সাজার অভিনয় করছি। পেছনে অনুসরণ করছে আন্ডারকভারের ব্যাকআপ টিম। গপশপ করতে করতে দালাল জসিম ও টিম আন্ডারকভারের বিবাহযোগ্য পাত্র পৌঁছে যায় কর্ণফুলী মার্কেটে। চলন্ত সিঁড়ি বেয়ে 4র্থ তলায়, তারপর পাত্রের জন্য অপেক্ষা। কিছুক্ষণ পর মুখে ছলনার হাসি নিয়ে পাত্রী হাজির। বসতেই দালালের কাছ থেকে প্রস্তাব আসে, টাকা পয়সা আছে কিনা। কত? হ্যাঁ, 10,000। দালালকে একপাশে সরিয়ে এরপর শুরু হয় মিয়া বিবির কথোপকথন। আচ্ছা, আমি একটু অল্প কথা কই। একটু কথা কই। হ্যাঁ, কারণ আমরা তো বিয়ের সাথে করবো, একটু কথা কই। কোর্টের কাগজ এটা, তোমার আমার কাবিন নামা। আমার সাইন লাগবে না? সাইন তো হ্যাঁ, আগে করাই নিয়ে আইবো, পরে দুজনে বৈশা সাইন করুন। তখন আগে করাই নিয়ে হোক, লটারি পাবলিক ম্যাজিস্ট্রেটের সিগনেচার উপর তার। আমি একটু কথা কই বলি। আমি গেলে দেরি হলো না বাবা, করাইলে আগে 10,000 টাকা দিয়ে বিদায় করো, পরে কথা কইতাছি। পাত্রীর সাথে কথা বলার শেষে দালালের গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হয়। তার ভাবগতি খুব একটা সুবিধার মনে হলো না, তাই তাকে পাত্রীর কাছ থেকে আনা হলো টাকার লোভ দেখিয়ে। তখন দালাল ফোন আসছে এমন ভাব ধরে পালানোর ফন্দি করতে থাকে। ঠিক সে সময় তাকে খপ করে ধরে ফেলা।
মাথায় ধরো আর ওই মহিলা কোনো মারামারি নেই মাথায় ধরো উনি আপনার কি হয় কে উনি কিছু না কিছু না কিছু হয় না না আপনার কি হয় কিচ্ছু না কেন না আশ্চর্য কথা কিচ্ছু হবে না ওনার সাথে এমনি আমার পরিচয় ধরা খেয়ে দালাল গড়গড় করে সব বলে দিতে থাকে। সেটা শুনতে জড়ো হয় উৎসুক দোকানদার ও জনতা। 3টা বিজ্ঞাপন দিচ্ছি, হয় না, একটা হয় না। এটা ভুল হয়ে গেছে ভাই। এই নিয়ে কয়বার আপনার সত্যিকার অর্থ না আর আগে কখনো আপনি যদি না বলতে চান ভাই আপনাকে রেখে ওনাদের মধ্যে আমি চলে যাব, পুলিশকে ফোন দিব, এরপরে আপনি গণধ হলেই যদি খেতে চান সেটা হবে না, কোনো সমস্যা নেই ভাই। এর আগে এরকম মহিলা চক্র নিয়ে এসে আসছে, তার সাথে সিঙ্গেল মহিলা ছিল বোরকা পরা চিকুন চাকুন, উনার হাজবেন্ড এবং উনার পোলা এসে ইনার এইখানে ফালায় মারছে লিপ্টন কোনায়। তখনই গণমাধ্যমের রিমান্ডে দালাল জসিম। 7তলা বাড়ি মালিবাগে, হ্যাঁ, লবণের ফ্যাক্টরি, কক্সবাজারে হোটেল। ওনার তো হাজব্যান্ড নাই, ওনাকে দেওয়ার জন্য কথা হয়েছে। কিন্তু উনি কি সেই বলেন আপনি ওনার মালিবাগে 7তলা বাড়ি আছে? না, ওনার বাড়ি নেই। লবণের ফ্যাক্টরি আছে, কক্সবাজারে হোটেল আছে? নাই। আপনার বিজ্ঞাপনে কি ছিল? দালালের পর এবার পাত্রীকে জিজ্ঞাসাবাদ। আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, যেটার জন্য উনি আমাকে বলছে আর সেটার জন্যই আমি আসা। বলেছেন না যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে? হ্যাঁ, এটা আমি বলছি। তারপর 2000 টাকা রেখে আপনার বাকি টাকা নিয়ে হ্যাঁ, আমি এটা বলছি। কিন্তু আপনার কি একবার মনে হয় না আপনি প্রতারণা করছেন? হ্যাঁ, আমার মনে হয়েছে যে এটা তো ভুল বা এটা তো মিথ্যা বা এটা তো অন্যায় হইতেছে। তারপর আমার এখানে আসাটা ইচ্ছা না, সত্যি কথা বলতে আমার কিন্তু ইচ্ছা না, কিন্তু এটা আমার জোরে আসা হয়েছে, আমার মন ছিল না এখানে আসার জন্য। কিছুক্ষণের মধ্যেই ভয় পেয়ে হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে প্রতারক পাত্রী। তাহলে আমরা পুলিশের কাছে আপনাদেরকে দিয়ে দেই? না 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 ভাই, আপনারা সত্য কথা বলেন। আমি ভাই না, আপনারা সত্য কথাটা বলেন। বিরাট বড় ভুল হয়ে গেছে, আমি আপনাদের কাছে সবার কাছে মাপ চাই ভাই। কিছুক্ষণের মধ্যেই কোলে শিশু নিয়ে ঘটনাস্থলে উপস্থিত পাত্রীর মা। তুমি এখানে কেন? আমার কথা হচ্ছে এটা, উনি যদি উনি এগুলো কি করছে না করছে তুমি এখানে আসবা কেন? এরই মধ্যে উৎসুক দোকানদার আর জনতার চাপাচাপিতে রমনা থানায় ফোন দেওয়া। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত রমনা থানার পুলিশ। বিষয়টা হলো কি, এরা হলো যে বিভিন্ন ম্যারেজ মিডিয়ায় যে দেয় না, মানে পত্রিকাতে না, পাত্রী চাই পাত্র চাই, এরা হলো সেই মানে চক্রের লোক। তারপর প্রতারকদের আটক করে নিয়ে যায় রমনা থানায়। বুদ্ধিমানরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছেন প্রতারণা কি, কাহাকে বলে এবং কত প্রকার। আপনাদের জানার ভান্ডারকে আরও একটু সমৃদ্ধ করতে বলি, এই রাজধানীতে প্রতিদিন 100 জনের শতকরা 23 জন মানুষ এভাবেই কারো না কারো দ্বারা প্রতারিত হচ্ছে। তাই নিজে প্রতারিত হবার আগে সাবধান হন আর প্রতারণা থেকে বাঁচার বাকি কৌশল জানুন টিম আন্ডারকভার লাইভে। টিম আন্ডারকভার লাইভে আমরা গত আধা ঘন্টায় দেখিয়েছি যে ফাঁদ শিরোনামে যে গল্পটি আমরা বলেছি সেখানে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অনেক সময় চটকদার বিজ্ঞাপনগুলো ব্যবহার করে তারা কিন্তু আসলে মানুষকে প্রতারিত করছে এবং প্রতিদিনই কেউ না কেউ সেই প্রতারণার শিকার হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে অনেকে ফোন করতে পারেন, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ফোন করবেন। আমাদের সাথে কথা বলার জন্য রয়েছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভুইয়া, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, টেলিভিশন, ফিল্ম এবং ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে যারা দর্শকরা যুক্ত হবেন তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, বিভিন্ন রকম ফোন করতে পারেন এবং আপনাদের বিভিন্ন রকম মতামত আমাদেরকে জানাতে পারেন। স্যার, আপনি তো এতক্ষণ প্রোগ্রামটি দেখেছেন, খুব খণ্ড আকারে আমরা দেখানোর চেষ্টা করেছি, কিন্তু প্রতারণার মাত্রা কিন্তু আরো অনেক ব্যাপক। আমরা তো গণমাধ্যম নিয়ে কাজ করি, আপনি গণমাধ্যম বিশ্লেষক, সে বিষয় নিয়ে আপনি অনেক দিন ধরেই কাজ করছেন। স্যার, একটু প্রথমে জানতে চাই আসলে যে ধরনের মানুষকে প্রতারণার মানে ফাঁদে ফেলা হচ্ছে তারা আসলে কোন শ্রেণীর মানুষ আপনি মনে করছেন? আসলে আমার ধারণা যে তারা একটু নিম্ন আয়ের এবং কম শিক্ষিত মানুষ, যাদের বিভিন্ন ধরনের চাহিদা আছে সেটা তারা পূরণ করতে চায়,
বিশেষ করে দারিদ্র এবং অভাবপীড়িত মানুষের সংখ্যাটাই বেশি এই প্রতারণার শিকার যারা হচ্ছেন। যারা শিক্ষিত মানুষ, যাদের সোশ্যাল নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী, তারা একটু কম প্রতারিত হয়। সচেতন মানুষের প্রতারিত হওয়ার সংখ্যাটা কম, কারণ এই যে যারা বিশেষ করে গণমাধ্যম দেখেন, সংবাদপত্র পড়েন, তারা সবচেয়ে কম প্রতারিত হন। স্যার, একটা বিষয় তো আমাদের ঢাকা শহরে ছিন্নমূল মানুষের সংখ্যা অনেক বেশি। প্রতিদিনই লোক এখানে আসছে জীবন জীবিকার তাগিদে। তারা কেউ না কেউ রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করছে, কেউ চাকরি জোটানোর চেষ্টা করছে। যেহেতু চাকরি এখন অনেক ক্ষেত্রেই সোনার হরিণ হয়ে গিয়েছে অনেক প্রফেশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে স্যার ম্যাস পিপুলের জন্য যে কনসাসনেস ক্রিয়েট করা দরকার, সেই বিষয়ে আসলে কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং গণমাধ্যমের পক্ষ থেকে? যেমন যেই উদ্যোগটা গ্রহণ করা যেতে পারে ইতিমধ্যেই আপনারা করেছেন, এই যে টিম আন্ডার কাভার যে রিপোর্টটি করেছে, এই ধরনের রিপোর্ট যত বেশি বেশি হবে এবং মানুষ এই ধরনের রিপোর্ট যত বেশি দেখবে, তারা সচেতন হবে। এবং বিশেষ করে ধরেন সচেতনতার বিষয়টা তো নিজের ঘর থেকে আসতে হবে। এটা ঠিক যে ধরেন মানুষের অভাব দারিদ্র্য থেকে একটা মানুষ হয়তো চাকরির জন্য হন্যে হয়ে খুঁজছে, চাকরি পাচ্ছে না, তখন সে যদি একটা বিজ্ঞাপন দেখে যে এই জায়গায় চাকরি পাওয়া যাচ্ছে, সে হন্যে হয়ে সেখানে যায়। কিন্তু যারা প্রতারণার ফাঁদ পেতে আছে, তাদের অপরাধটা সবচাইতে বেশি, যে তারা জানে যে অনেক মানুষের চাকরি দরকার, অনেক মানুষের অনেক বেশি জিনিস দরকার। তারা কিন্তু প্রতিনিয়ত মানুষের সাইকোলজি স্টাডি করে, মানুষের অভাবটাকে স্টাডি করে সেই অনুসারে বিজ্ঞাপনটা সাজায় এবং মানুষকে প্রতারিত করে। তো সেক্ষেত্রে এই যে গণমাধ্যমগুলোর এই বিষয়গুলো অনুসন্ধান করে বের করে নিয়ে আসা এবং স্কুল কলেজগুলোতে, তারপরে পাড়ায় মহল্লায় এই ধরনের সচেতনামূলক প্রোগ্রাম করা, বিশেষ করে ধরেন স্কুলের ভূমিকা এখানে অনেক বেশি, পরিবারের ভূমিকা অনেক বেশি। কিন্তু যে পরিবারগুলোতে শিক্ষার আলো এখনো পৌঁছায়নি, যেই পরিবারগুলোতে গণমাধ্যম এখনো পৌঁছায়নি, বিশেষ করে টেলিভিশন পৌঁছায়নি, বা যারা সংবাদপত্র পড়তে পারেন না, তো সেই ধরনের পরিবারগুলোতে সচেতনতার ক্ষেত্রে আপনার এলাকার যারা মতমরল থাকেন, যারা এলাকার শিক্ষিত মানুষ থাকেন, তারাও কিন্তু সামাজিক সংগঠনের মধ্য দিয়ে মানুষকে সচেতন করতে পারেন। স্যার, একটি বিষয় আমরা দেখেছি এখানে স্যার, বড় বড় কোম্পানির নাম ব্যবহার করা হচ্ছে, এমনকি যে চেকগুলো দেওয়া হচ্ছে সেখানে আমরা যেমন দেখালাম যে মানে গ্রামীণ ফোনের পর্যন্ত লোগো ব্যবহার করা হচ্ছে। যখন মানুষ প্রতারিত হচ্ছে, আমি দেখেছি যে অনেক শিক্ষিত মানুষ, ধরেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বা বিভিন্ন রকম বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তারা পড়াশোনা করেছে এবং তারা কিন্তু অনার্স মাস্টার্স পাস করেছে, তারাও প্রতারিত হচ্ছে। আসলে যে খোলসটা তারা ব্যবহার করছে, খোলসটা খুবই চটকদার। আপনি কিছু বলবেন কিনা ব্যাপারে? না, যেমন ধরেন এই যে গ্রামীণ ফোনের মতো কোম্পানির বিজ্ঞাপন ব্যবহার করছে, এক্ষেত্রে আমার ধারণা যে গ্রামীণ ফোনের যে বিজ্ঞাপন ইউনিট আছে, গ্রামীণ ফোন তো একটা বিরাট কর্পোরেট সংস্থা, তাদেরও কিন্তু একটা মনিটরিং সেল আছে বলে আমার ধারণা। তারা যাতে নিয়মিত মনিটর করে যে কেউ তাদের বিজ্ঞাপন, তাদের লোগো ব্যবহার করে বিজ্ঞাপন দিচ্ছে কিনা। কারণ যখন তাদের লোগো ব্যবহার করে বিজ্ঞাপন দেয়, এক ধরনের মোরাল রেসপন্সিবিলিটি তাদের উপরে এসে বর্তায়। পাশাপাশি আবার আপনার ওই যে দুর্নীতি দমন কমিশন বলেন, তারপরে এই যে আপনার এই যে আমাদের যে আইপি রাইট যে সংস্থাটি আছে, যে এটাকে কি বলা যায়, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, তারা কিন্তু লক্ষ্য রাখে যে এক কোম্পানি অন্য কোম্পানির লোগো ব্যবহার করে এই ধরনের কোনো অপকর্ম করছে কিনা। তো সবাই মিলে নজরদারিটা জোরদার করা, বিশেষ করে এই যে বড় কোম্পানিগুলোর বিজ্ঞাপন অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু এটা চাইলে কোম্পানিগুলো রোধ করতে পারে। তাদের সেই লোকবল আছে, তাদের সেই মনিটরিং আছে, এবং পাশাপাশি যেই শিক্ষিত যুবকেরা প্রতারিত হচ্ছে, তাদের আমি মনে করি যে তাদের নৈতিক শিক্ষাটা দরকার। যে চাকরি পেতে গেলে, চাকরি পাওয়ার তো কতগুলো সিস্টেম আছে বাংলাদেশে, যে কেউ একটা বিজ্ঞাপন দিল, বিজ্ঞাপন দিলেই সেই বিজ্ঞাপনটা কারা দিচ্ছে, সেই সংস্থাটি আদৌ আছে কিনা, সেই সংস্থায় দরখাস্ত করার আগে সেই সংস্থা সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া। কারণ এখন তো খোঁজ খবর নেওয়া অনেক সহজ, মোবাইলের যুগে একটা ফোন করলে খবর নেওয়া যায় এবং ফিজিক্যালিও গিয়ে দেখে আসা যায়। তো শিক্ষিত যুবকদের প্রতারিত হওয়ার বিষয়টি আমার জন্য মানা খুব কষ্টকর। তাদের আরো সচেতন হতে হবে এবং বিশেষ করে চোখ কান খোলা রাখতে হবে। এবং এই যে আমাদের অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে অল্পতে বড়লোক হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি, অল্পতে। একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন ফোনে, তার ফোনটি নিতে চাই আমরা। দর্শক, আপনার নামটি বলে অথবা না বলে আপনার মূল্যবান প্রশ্নটি আমাদেরকে করুন, আপনার মতামত আমরা জানতে চাই। আমি যেভাবে প্রতারিত হই, আমার এক বন্ধু, ওর সাথে আমার ছোটবেলা থেকে পড়ালেখা, ও আমাকে একদিন ফোনে ইনভাইট করে যে দোস্ত, আমার তো ভালো একটা কোম্পানিতে একটা চাকরির সুযোগ পাইছি, কোম্পানিটা অবশ্য প্রাপ্ত সেনাবাহিনী দ্বারা পরিচালিত।
তো এরকম ভাবে বলার পর আমি ওকে বললাম যে দোস্ত দেখো তো আমার জন্য একটা সুযোগ আছে কিনা। তারপরে সে প্রায় 4-5 দিনে এরকম ভাবে ঘুরানোর পরে ও বললো যে আচ্ছা ঠিক আছে, আমি বসের সাথে আলাপ করেছিলাম যে চাকরির সুযোগটা হইতে পারে। তখন ও বললো যে চাকরি হইতে গেলে 45,000 টাকা লাগে। তো আমি 45,000 টাকা ম্যানেজ করি। তারপরে ও আমাকে ঢাকা উত্তরায় 10 নম্বর সেক্টরে 55 নম্বর বাসায় নিয়ে আমার ভাইবা একটা ইন্টারভিউ নেই। ওই ইন্টারভিউর মধ্যে আমি চাকরিতে অ্যালাউট হই। তারপরে 1 সপ্তাহ পরে আমাকে বাড়ি থেকে একেবারে ছুটি নিয়ে কাপড় চোপড় ব্যাগপত্র নিয়ে যাওয়ার জন্য বলে। আপনি একটু সংক্ষেপে উত্তরটি বলবেন, সংক্ষেপে প্রশ্নটি করবেন, একটু সংক্ষেপে বলবেন, আমাদের সময় স্বল্পতা রয়েছে, সংক্ষেপে বলবেন ছোট্ট করে। ঠিক আছে। তো ওইখানে আমাকে 3-4 দিন ট্রেনিং করে এবং আমার যত ভাই বন্ধু আছে ওদের নাম্বারটা ওরা নেই এবং আমাকে একটা বাসার মধ্যে আটকায় যে বলে ওই আমার বন্ধুদেরকে নিয়ে আসার জন্য ফোন দিয়ে। এবং আমি যখন আমি বলি না অসম্ভব, আমার পক্ষে সম্ভব না, আমি নিজে আসছি এতগুলো টাকা দিয়ে, আমি আর কাউকে আনতে চাই না, কারণ তাদের জীবনকে আমি ধ্বংস করে দিতে চাই না। তখন আমাকে খুব মারপিট করে, আমাকে বলে যে আমি নাকি ওইখান থেকে পণ্য কিনছি। আমি বললাম কি পণ্য? আপনাকে ধন্যবাদ, প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি স্যার। যে বিষয়ে কথা উনি বলছিলেন যে চাকরির প্রতারণা করা হচ্ছে এবং সেখানে মারধর করা হচ্ছে পর্যন্ত। এটি কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনার বর্ণনা আমি শুনলাম। এক্ষেত্রে কিন্তু আপনার তার সচেতনতার পাশাপাশি এই ধরনের অপরাধের ক্ষেত্রে মানুষের কিন্তু এই ধরনের বিষয় অ্যাভয়েড করা খুব মুশকিল। কারণ যেই ব্যক্তি বলছিলেন ওনার বন্ধু তাকে খবর দিয়েছে যে এরকম চাকরির জন্য 45,000 টাকা লাগবে, তাকে প্রশিক্ষণ দিয়েছে, তারপরে তাকে আটকে ফেলেছে। তো এখন উনি হয়তো জানতেন না যে তার বন্ধু এই ধরনের অপরাধের সাথে জড়িত। তো সাধারণত দেখা যায় যে এই যে অপরাধগুলো যে সংঘটিত হয় অনেক সময় কাছের মানুষরাই কিন্তু করে, বন্ধুরা করে। তো সেক্ষেত্রে একটা সতর্কতা হতে পারে যে কোন ধরনের বন্ধুর সাহায্য আমি নিচ্ছি বা আমার বন্ধু কারা, সেই বিষয়ে খেয়াল রাখা। আর তারপরেও কিন্তু এই ধরনের প্রতারণা যেটা শুনলাম, এটা বন্ধ করা খুব মুশকিল। এর জন্যে আপনার শাস্তি, এই যে প্রতারণাটা করেছে তার শাস্তিটা নিশ্চিত করা। যে কারণ সাধারণত আমরা তো বন্ধুদের কথা শুনি বা আত্মীয় স্বজনের মাধ্যমে আমরা প্রতারিত হতে পারি। তো সেক্ষেত্রে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা এখানে খুব জোরালো, যে তারা এই ধরনের অপরাধীদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় যদি নিয়ে আসে তাহলে এই ধরনের প্রতারণার ঘটনা বন্ধ করা সম্ভব। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি করছেন সে বিষয়ে কথা বলবো ছোট্ট বিরতির পরে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক স্বাগত টিম আন্ডারকভার লাইভে। আবারও বিরতির পরে আমরা কথা বলছিলাম ফাঁদ প্রসঙ্গে। আমরা একটি তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, রাজধানীতে প্রায় 30টিরও বেশি এরকম চক্র রয়েছে এবং গত প্রায় 5 বছরে সে চক্রের প্রায় শতাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তাদের কর্মকাণ্ড থেমে নেই। আমরা সে বিষয়ে কথা বলছিলাম বিরতির ফাঁকে যে আসলে গোয়েন্দা নজরদারি বাড়ানো উচিত। অপরাধটা কিন্তু কোনো আঙ্গেলেই ছোট নয় স্যার, কারণ এই বিষয়ের সঙ্গে অনেক মানুষ জড়িত। আপনার মূল্যায়ন এবং মতামত জানতে চাই এই বিষয়ে। এবং এই ধরনের প্রতারণার মধ্য দিয়ে মানুষ তো সর্বশান্ত হচ্ছে। যে মানুষগুলোর এমনিতেই অর্থনৈতিক অবস্থা খারাপ, তারা তাদের ভাগ্য পরিবর্তনের জন্য হন্যে হয়ে এদিক সেদিক ঘুরছে, তারা যখন আবার নতুন করে প্রতারিত হচ্ছে তারা আরও দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে গোয়েন্দা নজরদারিতে অবশ্যই, তবে একটা জিনিসও আমাদের মাথায় রাখা উচিত, আমাদের পুলিশ বাহিনীর সদস্যরাও কিন্তু অনেক কাজে ব্যস্ত। তো আমার মনে হয় যে একটা নতুন ইউনিটি করা যেতে পারে পুলিশের বা গোয়েন্দাদের, যে এই ধরনের প্রতারকদের ধরার জন্য। তবে যাদের ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেটি হলো যে এই ধরনের প্রতারকরা কোন জায়গায় তাদের ব্যবসা প্রতিষ্ঠানটা করছে বা সাইনবোর্ডটা কোথায় লাগাচ্ছে, যে এলাকায় লাগাচ্ছে সেই এলাকায় তাদের প্রতিবেশীদের দায়িত্ব আছে কিন্তু যে এই ধরনের বিষয় খেয়াল রাখা যে কারা কি করছে। আবার যদি কোনো শপিং মলে করে থাকে তাহলে শপিং মলগুলোতে কিন্তু দোকান মালিক সমিতি আছে, তাদেরও কিন্তু খেয়াল রাখা দরকার যে তাদের যে শপিং মলে কারা এই ধরনের প্রতারণার সাথে জড়িত, আদৌ জড়িত কিনা সেটা মনিটরিং করা করে পাশাপাশি পুলিশকে জানানো। আবার পুলিশের অনেক সময় দেখা যায় যে পুলিশের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথেও কিন্তু তাদের এক ধরনের কানেকশন থাকে, সেক্ষেত্রে এই বিষয়টার দিকেও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর রাখা, খেয়াল রাখা। সামগ্রিক অর্থে আপনার সবাই মিলে এখানে নজরদারি করতে হবে, শুধু পুলিশ কিন্তু একা পারবে না।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে প্রতিবেশীদেরকে, কারণ প্রতিবেশীরাই কিন্তু দৈনন্দিন কর্মকাণ্ডগুলো তাদের নজরে আসার কথা। যেখানে সাইনবোর্ড নতুন বসছে কিনা, কোনো জায়গায় নতুন অফিস হচ্ছে কিনা, অফিস হলে সেখানে কোন ধরনের ব্যবসা হচ্ছে, কোন ধরনের মানুষের যাতায়াত, সবাই যদি নজর রাখে তাহলে কিন্তু এই ধরনের প্রতারক চক্রকে ধরাটা খুবই সহজ। একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নামটি বলে অথবা না বলে আপনার মূল্যবান প্রশ্নটি বা মতামতটি আমাদেরকে জানান, আমরা জানতে চাই সেটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে কিছুদিন আগে একটা প্রতারক চক্রের মাধ্যমে প্রতারিত হয়েছি। সেটা আসলে আমি কিছুটা জেনি, সেটা আমার কিউরিওসিটি থেকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে এমন, আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে জানতে পাই যে এরকম একটা ল্যাপটপ মানে কম দামে পাওয়া যায় একটা জায়গায়, কিন্তু সে আমাকে ফার্স্ট নাম্বারটা দিল ওনার। তো ওভার পাইছিল তার এক ভাইয়ের মাধ্যমে, সে কিনা একটা প্রেসের চাকরি করে। প্রেসের চাকরি করে না, ও প্রেসের বিজনেস আছে। তো তখন আমি যেহেতু নাম্বারটা একদম রিলায়েবল সোর্স থেকে পাইলাম, তো আমার মনে হলো যে না, ইটস ওকে। এন্ড দেন সে তার 2 দিন পরে বলেছে, দোস্ত দেখ একটা ওরা এরও দিছে ব্যাপারে। তো সেটা ছিল দৈনিক মানব কণ্ঠ, ফেব্রুয়ারির 12 তারিখ, 2য় পৃষ্ঠার একদম কর্নারে লাস্টের দিকে। আপনারা এখনো গেলে অনলাইনে ওদের এই অ্যাডটা দেখতে পাবেন। তো আমার যেটা মনে হইলো যে ঠিক আছে, ফেব্রুয়ারি মাস আমি এদের কার ফোন দিব না, দেখি আর আসলে চক্রটা যদি ভুয়া হয়ে থাকে তাহলে 10-15 দিন পর তাদের নাম্বার চেঞ্জ করে ফেলবে। আমি ঠিক মার্চে এসে তাদেরকে ফোন দিই, এবং আমি অনলাইনে বেশ 1.5-2 বছর যাবত কাজ করি। আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। তো আমার তখন মনে হয়েছে যে না, এরা কিছুটা মানে এদের রিলাই করা যায়, হ্যাঁ রিলায়েবল। আমি এই চিন্তা করে, যেহেতু আমি অনলাইনে নিজে বিজনেস করি আর আমাদের আসলে কন্টাক্ট গুলো হয় একদম মানে ফেস টু ফেস দেখা হয় না কোনো সময়। ইভেন আমি লাখ টাকা পর্যন্ত আমি ডিল করছি একদম মানে ফেস টু ফেস না দেখা করে। ইভেন এটা হয়েছে, এবং আমরা সোর্সটা পাই এভাবে যে একজনের মাধ্যমে আরেকজন ধরে ধরে। হ্যাঁ, আর এটা রিস্ক নিয়ে নিয়ে যে আমরা বিজনেস যখন করি, রিস্ক নিয়ে নিই যে কিছু টাকা হয়তো আমার যেতে পারে। কিন্তু একটু সংক্ষেপে আমাদেরকে বলুন ব্যাপারটি কি হয়েছে আপনার সঙ্গে, আসলে একটু শেষ বাক্য বলুন। ব্যাপারটা হচ্ছে যে এই টাকাটা আমি অনলাইনে আমি আসলে পে করি তাকে। হ্যাঁ, সে বলে যে এরকম এরকম আমাদের তো সার্ভিস আছে ল্যাপটপের, আমাদের ঢাকা ট্রেড ফেয়ারও আমাদের ছিল, শোরুম ছিল, এরকম এরকম আমরা হোলসেল ল্যাপটপ দিই। মানে আপনারা অনলাইন ফ্রডের শিকার হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। বিষয়টা নতুন অ্যাঙ্গেল যুক্ত হলো এখানে। শুধুমাত্র পত্র পত্রিকা নয়, এখন তো ভার্চুয়াল মিডিয়া যুগ, এখন অনলাইন বিক্রির পাশাপাশি অনলাইন ফ্রড। আমার কিন্তু ওনার বক্তব্য শুনে যেটি মনে হয়েছে সেটি হলো যে উনি কম দামে একটা ল্যাপটপ কিনতে চেয়েছিলেন, যে অনেকে হয়তো চুরির ল্যাপটপ বিক্রি করে। তো কারণ হচ্ছে যে ধরেন ওনার কথা শুনে আমার মনে হয়েছে উনি একটু উঁচু দরের ক্রেতা, মানে আইসিটি জ্ঞান সম্পন্ন। তো উনি ভেবেছিলেন যে হয়তো কম দামে যদি আমি ল্যাপটপটি পেয়ে যাই, তো সেটি কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, যে ধরেন এই যে ল্যাপটপের মতো জিনিস যখন আমরা কিনি, ইলেকট্রনিক্স বিশেষ করে, তখন তো মোবাইল ল্যাপটপ সেগুলো কিন্তু সরজমিনে গিয়ে দেখে, আমাদের ধরেন আইডিবি ভবনে ল্যাপটপ বিক্রি করছে, আপনি 10 দোকান ঘুরে দেখে একটা কিনতে পারেন, বা মোবাইলের জন্য আপনার বিভিন্ন শোরুম আছে, সেখানে গিয়ে দেখে আপনি কিনতে পারেন। তো কোন পণ্য আপনি অনলাইনে কিনবেন, কোনটা আপনি অনলাইনে কিনবেন না, এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু আপনার এক ধরনের জ্ঞান থাকা দরকার। কারণ আপনি যখন জিনিস কিনবেন, হ্যাঁ এখন অনলাইনে অনেক জিনিস আপনি পে করে দিচ্ছেন, আপনাকে পৌঁছে দিচ্ছে। অনলাইনে কেনার ক্ষেত্রে কিন্তু আপনার কোম্পানিটা খেয়াল করতে হবে যে আপনি কোন কোম্পানির জিনিস কিনছেন, কোম্পানিটা অথেন্টিক কিনা, না হয় প্রতারিত হওয়ার সুযোগ কিন্তু আছে। আবার অনেকটা প্রশ্ন একজন দর্শক করেছেন ফেসবুকে, সে প্রশ্ন আমি আপনাকে করি এবং আমাদের প্রোগ্রামের পর শেষ দিকে ওনারা বলছেন যে আসলে যে সমস্ত পত্র পত্রিকায় বা অনলাইন পোর্টালে এই সমস্ত নিউজগুলো ছাপা হচ্ছে, সেই কর্তৃপক্ষে দায় দায়িত্ব এড়াতে পারে কিনা এবং তাদের কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত, এই প্রশ্নের উত্তর নিয়ে আমি প্রোগ্রাম শেষ করবো আজকে। যেমন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হ্যাঁ, আমাদের জাতীয় দৈনিকগুলোতে বা আমাদের অনলাইন মিডিয়াতে এই বিজ্ঞাপনগুলো ছাপা হচ্ছে। এখন এইটা গণমাধ্যমের জন্য একটা ডিলেমা। যেমন ব্যক্তি মালিকানাধীন গণমাধ্যমের আয়ের অন্যতম উৎস হচ্ছে বিজ্ঞাপন। আবার তারা যখন বিজ্ঞাপনটা ছাপবে, তারা নিশ্চয়ই কোনো প্রতারকের বিজ্ঞাপন ছাপার কথা না। কিন্তু গণমাধ্যমের পক্ষে কিন্তু এটা নিশ্চিত হওয়াও ডিফিকাল্ট, যে তাদের কিন্তু কোনো গোয়েন্দা ইউনিট নাই যে তারা অনুসন্ধান করে দেখে তারপর বিজ্ঞাপন ছাপবে। কারণ গণমাধ্যম কিন্তু ধরেই নেয় যে যে প্রতিষ্ঠানটা বিজ্ঞাপন দিতে আসছে সেই প্রতিষ্ঠানটার রেজিস্ট্রেশন সবকিছু আছে, কাগজপত্র আছে, সেই কারণে তারা বিজ্ঞাপন দিচ্ছে। তো সেক্ষেত্রে গণমাধ্যমগুলো ধরেন তাদের পক্ষে নিশ্চিত হওয়া ডিফিকাল্ট,
কিন্তু গণমাধ্যমে এই যে আপনি যে কাজটা করছেন, এই যে এই রিপোর্টিং করা, একজন দর্শক আমাদের সঙ্গে ফোনটা নিতে চাই স্যার, একদমই শেষ মুহূর্তে। দর্শক আপনার নামটি বলে অথবা না বলে আপনার মূল্যবান প্রশ্নটি খুবই সংক্ষেপে আমাদেরকে করবেন, আমাদের সময় একেবারেই শেষ। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। খুবই সংক্ষেপে প্রশ্নটি করুন। জি, আমি যশোর থেকে বলছিলাম। জি, কিছুদিন আগে আমাকে ঢাকা থেকে একটা লোক ফোন দিচ্ছেন, নাম্বারটা আমার কাছে আছে সেভ করা। জি, তা তিনি আমাকে বলছেন যে সে কিভাবে যেন তথ্য পেয়েছে যে আমি হচ্ছে আমার ফার্ম আছে এবং আমার একটা সেল সেন্টার আছে। উনি আমাকে বলছেন যে আপনি ঢাকায় আসেন, গাবতলী এসে আমাকে ফোন দিবেন, আমরা হচ্ছে আপনার সাথে একটা বিজনেস করবো, আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে যাবে। আমি 100% শিওর যে উনি একজন প্রতারক চক্র। আমি আপনাদেরকে নাম্বারটা দিতে পারি যদি আপনারা একটু সহযোগিতা করেন। আর আমি ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি আমরা। স্যার, একেবারে শেষ 30 সেকেন্ডে আপনি একটু মতামত বলেন, মূল্যায়ন বলেন বা সতর্কতা যদি আপনি বলতে চান। যেমন ধরেন এই যে যেই কথাটি শেষে বলছিলাম যে গণমাধ্যমের পক্ষে তো ভেরিফাই করা মুশকিল, কিন্তু গণমাধ্যম পাশাপাশি এই যে অনুসন্ধানী প্রতিবেদনের মধ্য দিয়ে এই ধরনের প্রতারক চক্রকে ধরার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। তো এক্ষেত্রে আপনার যারা আমরা ব্যক্তিগত পর্যায়ে ধরেন যারা চাকরি পেতে চাই বা জিনিস কিনতে চাই বা বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হই, তাদের সচেতন হওয়া যে আমরা কোন ধরনের কাজ কিভাবে করছি, কার সাথে করছি। তারপরে হচ্ছে গণমাধ্যমেরও সচেতনতা যে কার বিজ্ঞাপনটা আমরা নিচ্ছি, বিজ্ঞাপন পেলেই নিব কিনা একটু যাচাই বাছাই করা, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা এখানে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তবে শেষ বাক্য বলতে চাই যে আপনারা সাবধান থাকুন, চোখ কান খোলা রাখুন, প্রতারিত হবেন না। এবং একটি কথা না বললেই নয়, আমরা রমনা থানা পুলিশকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে সেই ফ্রডদেরকে গ্রেফতার করেছে। আমাদের সঙ্গে থাকুন, দেখুন নিউজ 24, থাকুন টিম আন্ডার কভারের সঙ্গে।